আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সরকারের ১০০ দিনে সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি দৃশ্যমান মনে করেন বিশ্লেষকরা। দৈনন্দিন সমস্যার সমাধান না হলে সংস্কার ব্যর্থ হওয়ার আশঙ্কা। অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তে জন আকাঙ্ক্ষার প্রতিফলন নেই বললেন তারেক রহমান। আন্দোলনে আহতদের রাস্তায় নামা লজ্জাজনক মন্তব্য। জলবায়ু সম্মেলনে আয়োজক আজারবাইজানের $1.2 বিলিয়ন বরাদ্দ। প্রযুক্তি উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের তাগিদ। এবং চীনা ভাষা শিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। চাকরি কিংবা বৃত্তি নিয়ে লেখাপড়ার জন্য হয়ে উঠছে জনপ্রিয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। দেশে রাজনৈতিক অর্থনৈতিক সুশাসন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে সংস্কার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে শিক্ষা সংস্কার নিয়ে কোনো কমিশন না হওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা এবং একক কোনো নির্দেশনার পরিবর্তে পাওয়ার ব্রোকারদের প্রভাবকে নেতিবাচক বলছেন তারা। সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার সমাধান না হলে সব সংস্কার ব্যর্থ হতে পারে বলেও আশঙ্কা তাদের। মাসরুর শাকিলের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসানের পর ৮ই আগস্ট দেশের দায়িত্ব নেয় নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিজেদের প্রথম ১০০ দিন পার করেছে তারা। এই সময়ে সবচেয়ে আলোচিত বিষয় সংস্কার, পুলিশ সংস্কার, যেটা আমাদের জনগণের প্রত্যয় ছিল। এর সাথে শিক্ষা কমিশন অবশ্যই দরকার। নিত্য পণ্যের দামের কথা বলি, ঊর্ধ্বমুখী দাম, কোনো জিনিসের দাম কিন্তু কমেনি। এর পেছনে কিন্তু একটা সিন্ডিকেট আছে, সেটাও আমাদের ভাবতে হবে। এই সরকার যদি সিন্ডিকেট ভাঙতে না পারে তাহলে কিন্তু এই সরকারের যে অর্জন, মানে জনগণের যে প্রত্যাশা, সেটা কোনোটাই বাস্তবায়িত হবে না। কিছু কিছু জায়গায় হয়তো মনে হচ্ছে বেশ ভালো কাজ হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে লেজে গোবরে করে ফেলছে। আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটির বিষয়টা কিন্তু আস্তে আস্তে জোরালোভাবে শক্তভাবে দমন করা হচ্ছে। পুলিশ পারছে না, আর্মি আসছে। আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে জিনিসটা কন্ট্রোলে আসছে। অর্থনীতিবিদ হিসেবে আমরা বুঝি, আমি জানি ব্যবসায়ীরা অনেক ধরনের কমপ্লেন করছেন বা করছেন। আমি মনে করি যে একটা ফুটো হয়ে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করে তোলা সহজ কাজ না, কিন্তু এগেইন সেন্স অফ ডিরেকশন, উনি যেই ডিরেকশনে যাচ্ছেন বা যেদিকে যাচ্ছেন, আমার মনে হয় সেগুলো সবই ঠিক আছে আর কি। গণ অভ্যুত্থানে সরাসরি অংশ নেয়া এই দুই শিক্ষক ইউনূস সরকারের কার্যক্রমে পুরোপুরি সন্তুষ্ট নন। পাওয়ার ব্রোকারদের দ্বারা বিভ্রান্ত না হয়ে স্বচ্ছতার সাথে জনকল্যাণে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। জনগণের যে আকাঙ্ক্ষা, যারা মৃত্যুবরণ করেছে, আত্মাহুতি দিয়েছে, তাদের যে প্রত্যাশা, একটা নতুন বাংলাদেশ এবং বৈষম্যহীন সমাজ গঠনের যে প্রত্যয় ছিল, সেই প্রত্যয় থেকে আমরা এখনও কিন্তু অনেক দূরে আছি। যদিও বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে একটি ভগ্নদশা দেশ থেকে একটি সুসংগঠিত দেশ হিসাবে বিশ্বের বুকে দাঁড় করানো যায়। কিছু কিছু চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে, যাতে আমার জুডিশিয়ারিটা খুবই ইন্ডিপেন্ডেন্ট থাকে, আমার পার্লামেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে, আমার পলিটিক্যাল এবং ইকোনমিক ইনস্টিটিউশনগুলো যাতে একটা আরেকটার উপর জবাবদিহিতা স্ট্রাকচার মেইনটেইন করতে পারে। যাতে এই দুই বিশ্লেষক বলছেন, রাজনৈতিক সংস্কৃতি ও কাঠামোগত পরিবর্তন আনা না গেলে পুরনো দিনের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তে মনে হচ্ছে তারা জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে না, যা ভালো মনে করছে তাই করছে। তিনি আরও বলেছেন, ভোটের বিষয়টি নিশ্চিত হলে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় হবে। জুলাই আগস্টের আন্দোলনে আহতদের বিক্ষোভের সময় লজ্জাজনক মন্তব্য করে তিনি বলেছেন,
সরকারকে অগ্রাধিকার নির্ধারণে ভুল করলে চলবে না, রাহুল রায়ের রিপোর্ট। রাজধানীতে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেবের তৃতীয় জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। অন্যান্য কর্মসূচির মতো এতেও লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেটেবের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সমৃদ্ধ বাংলাদেশের জন্য দক্ষ জনশক্তি গড়ায় বিনিয়োগের আহ্বান জানান তিনি। কথা বলেন সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে। যে রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। জুলাই আগস্টের যেই গণ অভ্যুত্থান, হাত পা কান চোখ বিভিন্ন অঙ্গহানি হয়েছে, আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে দুদিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে, প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য। যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে, যেই দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, এটার যে উঠানামা যেভাবে করছে, এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে কত নম্বরে আছে। সরকার এবং জনগণের আস্থার সম্পর্ক তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। তবে একটা প্রশ্ন হচ্ছে, সরকার কি ঔদ জনগণের আস্থা রাখতে চায়? কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। জনগণ যখন বুঝবে যে হ্যাঁ, সত্যিকার ভাবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, স্বাভাবিকভাবেই তাদের সাথে জনগণের সম্পর্কটা দৃঢ় হবে। তারেক রহমান বলেছেন, এই সরকারের সাফল্য সবার বিবেচিত না হলেও ব্যর্থতার দায় সবার নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজ হয়তো সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মানুষের ব্যর্থতা। ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ হিসেবে সবুজ প্রকল্পে 1.2 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে আজারবাইজান। সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনায় সংকট মোকাবেলায় পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যাপক বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। বৈশ্বিক উষ্ণতা নিরসনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা। আজারবাইজানের বাকু থেকে বিস্তারিত জানাচ্ছেন আলিম আল রাজি। সময়ের সাথে পাল্লা দিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে সভ্যতা ও তথ্য প্রযুক্তি। এগিয়ে যাওয়ার মিছিলে প্রাণ প্রকৃতিকে বাদ দেয় হুমকিতে পুরো সভ্যতা। সংকট সমাধানে আলোচনায় কেন্দ্রে তাই পরিবেশ বান্ধব প্রযুক্তি বন্দনা। উন্নয়নের বিপরীতে টেকসই উন্নয়ন নিশ্চিতে আজারবাইজানের বাকুতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উঠে এসেছে ধরিত্রী রক্ষায় নয়া উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের বাধ্যবাধকতা। এমন বাস্তবতায় বাংলাদেশ প্যাভিলিয়নের সাইড ইভেন্টে অভিযোজন, প্রশমন আর জাস্ট ট্রানজিশন নিশ্চিতে বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ন্যায্যতার ভিত্তিতে অর্থায়নে গুরুত্ব আরোপ করা হয়। এই নেগোসিয়েশন কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য আমরা 9টি নেগোসিয়েশন টিম আমরা করেছি। সেখানে ক্লাইমেট এক্সপার্টরা আছেন, ফিনান্স এক্সপার্ট যারা আছে ওরাও আছেন। এখানে কয়েকটি সাইড ইভেন্ট আমাদের অনুষ্ঠিত হবে বিভিন্ন বিষয়ভিত্তিক। উন্নয়নশীল দেশগুলো মূলত $1.3 ট্রিলিয়ন চেয়েছে প্রতি বছর ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, মিটিগেশন, লস অ্যান্ড ড্যামেজ। অর্থায়নটার গুণগত মান কী হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। যেমন আমরা বলছি যে অ্যাডাপ্টেশনের জন্য গ্র্যান্ড বেসড, লস অ্যান্ড ড্যামেজের জন্য গ্র্যান্ড বেসড, মিটিগেশনে হাইলি কনসেশনাল রেট। এটা আলোচনা হচ্ছে, এখন তো আলোচনা শুরু হয়েছে, কয়েকদিন হয়েছে, ডিসিশন পর্যায়ে এখনো আসেনি। সভ্যতা রক্ষায় প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ নিশ্চিতে
সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের। পরিবেশ বান্ধব প্রযুক্তি, ডিজিটালাইজেশনের ব্যাপারে এসছে, ইনোভেটিভ ডিজিটালাইজেশনের কথা উঠেছে, এবং এআই টেকনোলজি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এর পাশাপাশি একটি ব্যাপার লক্ষণীয় যে এই প্রথম সপ্তাহে 13টি দেশের প্রধান নেগোশিয়েটর মন্ত্রী পর্যায়ে তাদের কিন্তু দেখা যায়নি খুব একটা। 13টি দেশ, এই 13টি দেশের মধ্যে ইউএসএ, ফ্রান্স, চায়না, ইন্ডিয়া। তো এর বাইরেও অন্যান্য বড় দেশগুলোও আছে যারা এই সম্মেলনে এখনও যোগ দেয়নি। তাদের অনুপস্থিতির কারণে এই সম্মেলনটি একটু নিষ্প্রভ হয়ে গেছে। তো সেখান থেকে আমি জানি না আমরা কতটুকু কি আমাদের প্রাপ্তি হবে এই সম্মেলন থেকে, তবে আগামী সপ্তাহে আমরা হয়তো বুঝতে পারবো এই কপ কোন দিকে যাচ্ছে। আলোচনা, প্রস্তাবনা ও নানা প্রতিশ্রুতি সত্ত্বেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধির বাস্তবতায় বিভিন্ন কর্মসূচি ও বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা। উচ্চ পর্যায়ের আলোচনায় ব্যাপক গুরুত্ব পেয়েছে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা ও 2050 সালের মধ্যে নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জন। আর সেই লক্ষ্যমাত্রা পূরণের প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যাপক উদ্ভাবন, প্রসার ও ইতিবাচক বিনিয়োগ। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। চীনা ভাষা শিক্ষায় আগ্রহ বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। উদ্যোক্তা হওয়া বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানে চাকরি কিংবা বৃত্তি নিয়ে লেখাপড়া করার জন্য তৈরি হয়েছে এমন আগ্রহ। বাংলাদেশে চীনা ভাষা শিক্ষা প্রতিষ্ঠান বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার বলছে, যে কোনো সময়ের চেয়ে এখন চীনা ভাষা শিক্ষার পরীক্ষায় বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মিরপুরে চীনা ভাষা শিক্ষা প্রতিষ্ঠান বেল্ট অ্যান্ড চাইনিজ সেন্টার। এখানে বিদেশি শিক্ষার্থীদের নেওয়া হয় চীনা ভাষায় দক্ষতার জন্য একমাত্র মূল্যায়ন পরীক্ষা HSK। অনলাইন মাধ্যমে দেশে এটি একমাত্র প্রতিষ্ঠান। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা লিখিত মাধ্যমে গ্রহণ করা হয়। পরীক্ষা ছাড়াও নিয়মিত বিভিন্ন কোর্স করানো হয় এই সেন্টারে। Short course, long course, online course, offline course, basic. And now a lot of students want to go China. ভালো স্কলারশিপ আছে এবং চাইনিজ এডুকেশন ভালো কোয়ালিটি। বিগত বছরগুলোর থেকে এখন চাইনা শিক্ষার্থী প্রচুর পরিমাণে বেড়েছে। আগ্রহ দিন দিন বাড়ছে এবং এর পরিধিও দিন দিন বাড়ছে। বাংলাদেশে বাজারের বড় একটি অংশ দখল করে আছে চীনের পণ্য এবং দিন দিন বাড়ছে এর পরিধি। বাড়ছে চীন সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংখ্যা। একই সঙ্গে চীনেও বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিনিয়োগ। এর সঙ্গে উচ্চশিক্ষা নিতে চীনে যাচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীরা। অনেক বেশি চাহিদা, জি অনেক বেশি, কারণ চায়নাতে এত বেশি ফ্যাসিলিটি এভরি স্টুডেন্টদের জন্য, ওইখানকে আপনার স্কলারশিপটা অনেক বেশি। একাডেমিকভাবে SSK4 পাস করার একটা বাধ্যতামূলক আছে, যে সার্টিফিকেট পাইতে হলে SSK4 পাস করতে হবে। বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার জানিয়েছে, বৃত্তি নিয়ে চীনে পড়াশোনা করার ব্যাপক সুযোগ রয়েছে। ফেব্রুয়ারি মার্চ হচ্ছে চীনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কলারশিপ পাওয়ার মৌসুম। একটা সময় ছিল যখন বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখার মানেই হচ্ছে ইংরেজি। তবে দিন দিন সময় বদলেছে। একসময় ফ্রেঞ্চ কিংবা স্প্যানিশ ভাষার প্রতিও শিক্ষার্থীদের কিছুটা আগ্রহ ছিল। তবে এখন ইংরেজি, ফ্রেঞ্চ কিংবা অন্যান্য ভাষার সঙ্গে যে ভাষা শিখতে শিক্ষার্থীরা বেশি আগ্রহী হচ্ছে সেটি হচ্ছে চীনা ভাষা। শিক্ষার্থীরা বলছেন, এই ভাষা শেখার মাধ্যমে তারা তাদের জীবনটাকে বদলে দেওয়ার একটি স্বপ্ন দেখছেন। ঢাকার মিরপুরের একটি চাইনিজ সেন্টার থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সবশেষ বৈঠকে শনিবার শি জিনপিং এ প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে সাইবার অপরাধ থেকে বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতো মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পেরুর রাজধানী লিমার একটি হোটেলে চীনের প্রেসিডেন্টের সাথে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের বৈঠক হয়েছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেক সম্মেলন উপলক্ষে তারা লিমায় অবস্থান করছেন। সম্মেলনের এক ফাঁকে বৈঠকটি হয়েছে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষক ব্যস্ত সময় কাটাচ্ছেন টমেটো আবাদে ও পরিচর্যায়। এবার মৌসুমের শুরুতে 2 দফায় অধিক বৃষ্টিপাতের ফলে আবাদ কিছুটা বিলম্বিত হয়েছে। আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা করছে কৃষক ও কৃষি বিভাগ। এবার প্রকৃতি সংবাদ। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিতরণ করা হয় বিলুপ্তপ্রায় ও বিরল প্রজাতির বিভিন্ন গাছের চারা ও বীজ। শেষ করার আগে সুপারফিশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারের 100 দিনের সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি দৃশ্যমান মনে করেন বিশ্লেষকরা। দৈনন্দিন সমস্যার সমাধান না হলে সংস্কার ব্যর্থ হওয়ার আশঙ্কা। অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তে জন আকাঙ্ক্ষার প্রতিফলন নেই বললেন তারেক রহমান। আন্দোলনে আহতদের রাস্তায় নামা লজ্জাজনক মন্তব্য। জলবায়ু সম্মেলনে আয়োজক আজারবাইজানের $1.2 বিলিয়ন বরাদ্দ। প্রযুক্তি উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের তাগিদ। এবং চীনা ভাষা শিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। চাকরি কিংবা বৃত্তি নিয়ে লেখাপড়ার জন্য হয়ে উঠছে জনপ্রিয়। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।